শুরুতেই নজর রাখবো, বাংলাদেশকে ফের আয়না দেখালেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নিজের ফেসবুক পেজে মুখ্যমন্ত্রী শর্মা পোস্ট করে লেখেন, যারা চিকেন নেক নিয়ে ভারতকে ভয় দেখায় তাদের জানা উচিত বাংলাদেশের নিজেরই দুটি চিকেন নেক রয়েছে, দুটি স্পর্শকাতর। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রথম চিকেন নেকটি হলো দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পূর্ব গারো পাহাড় পর্যন্ত, যেটা 80 কিলোমিটার এলাকা। এখানে ব্যাঘাত ঘটলে রংপুর বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয়টি হলো 28 কিলোমিটার দীর্ঘ চিটাগং করিডোর। এটি ভারতের চিকেন নেক থেকেও অত্যন্ত ছোট। তাই যারা চিকেন নেক নিয়ে বারবার লাফাঝাপা করছেন, লম্ফঝম্প শুরু হয়েছে, তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একেবারে কড়াকড়ি বার্তা। এই যে চিকেন নেক বা তার সঙ্গে অসম বা শিলিগুড়ি করিডোর, আমরা যেটাই বলি না কেন, চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর, যার দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 22 কিলোমিটার, যার প্রশস্ত, এবং সেই জায়গায় এই চিকেন নেক যেরকম ভাবে ভারতবর্ষের দার্জিলিং এবং শিলিগুড়ির যে মধ্যবর্তী অঞ্চল সেখানে অবস্থানরত, সেই চিকেন নেকের যদি চারিপাশ বলি, সেটা হচ্ছে উত্তর পূর্ব ভারত, যেটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই চিকেন নেকে বাদ দিয়ে দেওয়ার জন্য, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করার জন্য ইউনূস সাহেব একেবারে লাফাঝাপা শুরু করেছেন, দিবা স্বপ্ন দেখতে শুরু করেছেন। তবে ইউনূসকে এবার কড়াকড়ি বার্তা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সরাসরি চলে যাবো, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছে ভূপাল, ত্রিপুরা থেকে রয়েছে। ভূপাল, চিকেন নেক নিয়ে ইউনূসের লাফাঝাপার শেষ নেই, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবে বাংলাদেশের এই যে আস্ফালন, বারবার উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার যে লক্ষ্য চীনকে সাথে নিয়ে, তা কি আদৌ সম্ভব? তুমিও এই মুহূর্তে সীমান্তবর্তী রাজ্যে দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশ থেকে ঢিলছোড়া দূরত্বে যার দূরত্ব, কি বলবে এই মুহূর্তে ইউনূসের এই অবস্থানকে ঘিরে? দেখো সুপ্রীতি, আমি এই বিষয়ে তোমাকে যেটা বলবো যে ত্রিপুরার সীমান্ত শহর সাবরুম থেকে বঙ্গোপসাগরের দূরত্ব মাত্র 25 কিলোমিটার। অর্থাৎ সাবরুম থেকে ঢিলছোড়া দূরত্বেই সাগর রয়েছে, এবং সাগরের যে করিডোরের কথা যদি বলি, তবে সেটা ভারতের পক্ষে খুব একটা কঠিন বিষয় নয়। এবং তোমাকে আরও একটা কথা বলি যে চট্টগ্রামের ইতিহাস যদি আমরা জানি, চট্টগ্রাম কিন্তু বরাবরই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। তোমাকে বলি, ত্রিপুরাও যখন ভারতের সঙ্গে যুক্ত হয়নি, তার আগেই জাতীয় পতাকা উত্তোলন হয়েছে চট্টগ্রামের রাঙামাটিতে। 1947 সালের 15ই আগস্ট যখন গোটা দেশ স্বাধীনতা প্রাপ্তির আনন্দে উচ্ছ্বাসে উন্মগ্ন, তখন এই পাহাড়ি অঞ্চল চট্টগ্রামের রাঙামাটিতেও কিন্তু জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। তারা আশা করেছিল, কারণ 99% সেখানে অমুসলিম মানুষ বসবাস করছিল, তারা আশা প্রকাশ করেছিল যে এই অঞ্চলটি ভারতের সঙ্গে যুক্ত হবে। এবং তার 2 দিন পরে রেডিওতে খবর আসে যে না, এটা পাকিস্তানের সঙ্গে যুক্ত হচ্ছে। তারপরে কার্যত সেই দিনটাকে তারা কালো দিবস হিসাবে উদযাপন করে। অর্থাৎ চট্টগ্রামের বেশিরভাগ মানুষ তারা বাংলাদেশকে কখনোই গ্রহণ করতে পারেনি, তারা বরাবরই ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছাই প্রকাশ করেছিল। এমনকি স্নেহ কুমার চাকমা বলে একজন জনজাতি নেতা তখন চট্টগ্রাম থেকে ভারতে এসেছিল, সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে দেখা করেছিলেন যে এই চট্টগ্রাম অঞ্চলকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার জন্য। তারপর নাকি বলা হয় যে বল্লভভাই প্যাটেলের কথার পরিপ্রেক্ষিতে প্রায় 45 দিন পর নেহেরুর সঙ্গে, তৎকালীন প্রধানমন্ত্রী নেহেরুর সঙ্গে তিনি দেখা করেছেন, এবং তিনি বলেছিলেন যে চট্টগ্রাম অঞ্চলটাকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। কিন্তু ইতিহাসবিদ যারা রয়েছেন তারা বলছেন যে নেহেরু নাকি তখন বলেছিলেন যে এই ছোট্ট অঞ্চলের জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে না ভারত। উল্লেখযোগ্য ঐতিহাসিক একটা সিদ্ধান্তের কথা তখন ভারত বলেছিল যে এই ছোট্ট অঞ্চলের জন্য পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাবে না ভারত। কিন্তু সেটাকে ঐতিহাসিক ভুল বলে ব্যাখ্যা করা হচ্ছে, কারণ গোটা উত্তর পূর্বাঞ্চল আজ সমুদ্র বন্দরের সঙ্গে যুক্ত হতো যদি সেদিন ভারত ঐতিহাসিক এই সিদ্ধান্তটা গ্রহণ করত। এই চট্টগ্রামের মানুষ, যারা প্রায় 99% মানুষ অমুসলিম ছিল এবং তারা চাইছিল ভারতের সঙ্গে যুক্ত হতে, যারা গোটা দেশের বিভিন্ন প্রান্তের, অনেক প্রান্তের আগেই জাতীয় পতাকা, ভারতের তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিল, তারা শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে চলে যায়। তারপর কার্যত চট্টগ্রামের উপর চলে প্রথমে পাকিস্তান এবং তারপর বাংলাদেশের বর্বরোচিত আক্রমণের ঘটনা। 99% যেখানে অমুসলিম ছিল, আজকের দিনে সেটা হয়ে দাঁড়িয়েছে 49%। সুপ্রীতি, তোমাকে বলে রাখি, সেখানে জেনোসাইড বা গণহত্যার যদি প্রশ্ন
আসে, তবে চট্টগ্রাম তার জ্বলন্ত উদাহরণ। সেই চট্টগ্রামকে বাংলাদেশ এবং আগে পাকিস্তান যে অত্যাচার করেছে, সেই অঞ্চলের বহু মানুষ চাইতো এই চট্টগ্রাম ভারতের সঙ্গে যুক্ত হোক। অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটি আসামের মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন যে ত্রিপুরার সাবরুম থেকে এই চট্টগ্রাম হয়ে যদি সমুদ্র বন্দরের সঙ্গে এই চিকেন নেকটাকে ভারত আজকের দিনেও নিতে পারে বা নেয়, তবে নিঃসন্দেহে শুধু এই উত্তর পূর্বাঞ্চল নয়, গোটা সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হিসাবে উন্মোচিত হবে গোটা এলাকা। এবং ভারতবর্ষের চিকেন নেক বলে যেই কথাগুলো বলা হয় এবং চিকেন নেক বলে শিলিগুড়ি পোর্শনটাকে যেভাবে কটাক্ষ করার চেষ্টা করে বাংলাদেশ, তার সমুচিত একটা জবাব হবে এবং এটা বাস্তবসম্মত। ত্রিপুরা থেকেও অনেককেই দাবি তুলতে শোনা গেছে। সম্প্রতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি তিপ্রামথার ফাউন্ডার, তিনিও বলেছেন যে এই চট্টগ্রাম বন্দরটাকে ভারতবর্ষের আওতায় আনতে হবে। কারণ এই অঞ্চলের প্রচুর সংখ্যক জনজাতি অংশের মানুষ রয়েছে যারা মূলত ত্রিপুরার সঙ্গে সম্পর্কযুক্ত এবং ত্রিপুরার রাজ পরিবারের একসময় সেখানে রাজত্ব ছিল, তারপর জমিদারি ছিল। সেই চট্টগ্রামের প্রচুর সংখ্যক দেববর্মা, ত্রিপুরী, চাকমা, প্রচুর সংখ্যক জনজাতি অংশের মানুষের রক্তের সম্পর্ক রয়েছে ত্রিপুরার সঙ্গে। তো স্বাভাবিক কারণেই এই দাবি শুধু চট্টগ্রামের নয়, এই দাবি এই অঞ্চলের, এবং এটা ঐতিহাসিক দাবি, এটা আজকের নয়। ভারতবর্ষের সেই দিকটায় নজর রাখার দাবি এই অঞ্চল থেকেও এসেছে, সীমান্তের ওপার থেকেও বহুবার এসেছে। এমনকি ৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখনও দাবি উঠেছিল যে এইবার অন্তত চট্টগ্রামকে রেহাই দেন, এইবার অন্তত চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে ভারতের সঙ্গে যুক্ত করুন। এই রকম দাবি উঠছিল চট্টগ্রামের বহু জনপদ থেকে। কিন্তু ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আজও চট্টগ্রাম কার্যত নির্যাতনের শিকার। সুপ্রীতি।